দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটির আলোচনা আজকে আমরা শুরু করছি। কবিতাটির কবি যিনি লিখেছেন, দেখো, মৃদুল দাশগুপ্ত। দাশগুপ্ত বানানটা তোমরা একটু খেয়াল রাখবে, তালব্য। তার 2007 সালে প্রকাশিত ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। সিঙ্গুরে শিল্পের জন্য জমি অধিগ্রহণ এবং জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে আন্দোলন, তাকে পটভূমি করে এই কবিতাটি লিখেছিলেন মৃদুল দাশগুপ্ত। কিন্তু কবিতাটির প্রেক্ষাপট যাই থাকুক না কেন, সামগ্রিকতায় একটি বিষয়কে ছাপিয়ে উঠে এটি একটি সর্বাঙ্গীন এবং চিরন্তন একটি আবেদনে মিশে গিয়েছে। কবিতাটি একটি বিষয়কে ধরে নয়, একটি বৃহত্তর একটি সত্য আমাদের সামনে, পাঠকের সামনে উপস্থিত করছে। কি সেই সত্য, সেটা আমরা কবিতাটি আলোচনার সময় জানতে পারব। কবি সম্পর্কে খুব সংক্ষেপে দু চার কথা জেনে নিই। তিনি ছিলেন কবি সাংবাদিক, অর্থাৎ কবিতা লিখতেন আবার সাংবাদিকতা করতেন। তিনি পরিবর্তন পত্রিকা এবং যুগান্তর পত্রিকা হয়ে 1991 সালে আজকাল পত্রিকায় হয়ে কলম ধরেছিলেন এবং সেখান থেকেই এই কবিতাটি লেখা হয়েছে। আমরা কবিতাটি পাঠ করে কবিতাটির আলোচনায় ঢুকে যাচ্ছি। ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের সব দেহ দেখিয়ে নাই যদি হই ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে থাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবিতাটির নাম ক্রন্দনরতা জননীর পাশে, অর্থাৎ এমন এক মায়ের পাশে দাঁড়ানোর কথা বলছেন, দাঁড়ানোর বার্তা নিয়ে এসেছেন, যে মা কাঁদছেন। তাহলে এইখানে দুটি বিষয় আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এক, প্রথমত মাকে, আর দুই হচ্ছে মা কেন কাঁদছে। এখন দেশকে মা হিসেবে কল্পনা করা বহু অতীত থেকে চলে আসছে। স্বাধীনতার লড়াই যারা করেছিলেন, স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন, তারাও লড়াইয়ের অনেক অঙ্গীকার যে গ্রন্থ থেকে খুঁজে পেয়েছিলেন বঙ্কিমে, সেখানে দেশকে মা হিসেবে কল্পনা করা হয়েছিল। পরবর্তীকালে বিষয়টি নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কবি, শিল্পী, সাহিত্যিকরা দেশের একটা প্রতীক হিসেবে বা দেশকে মা হিসেবে কল্পনা করে লিখে থাকে, কলম ধরে থাকে। আমাদের এই কবিতাতে
যে মায়ের পাশে সন্তানদের দাঁড়ানোর আহ্বান বার্তা নিয়ে কবি উপস্থিত হয়েছেন, সেই মাও হচ্ছেন দেশ। এখন মা ক্রন্দনরতা, মা কাঁদছেন। কেন কাঁদছেন? মা কখন কাঁদেন? মায়ের সব থেকে বেশি বেদনা কখন সৃষ্টি হয়, যা মায়ের চোখে জল এনে দেয়? অবশ্যই সন্তানের দুঃখ, সন্তানের কষ্ট। সন্তান যখন কষ্টে থাকে, দেশের মানুষ যখন কষ্টে থাকে, তখন দেশ মাতা কাঁদেন, তার চোখ দিয়ে জল গড়ায়। তাহলে নিশ্চয়ই এখানে এমন কিছু বর্ণনা রয়েছে যেখানে মা কাঁদছেন এবং সেই মায়ের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন কবি। এখন মা কেন কাঁদেন? কিসের যন্ত্রণা? দেশের মানুষের যন্ত্রণা কেন? কেন যন্ত্রণা? কোন দেশের কথা বলছে? হয়তো এই দেশ আমাদের দেশ, কিন্তু এই দেশ যে বার্তা ছড়ানো হয়েছে এখানে একটা দেশের কথা নয়, এটা গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশের কাহিনী। কি বলছেন আমরা আরেকবার বলি। ক্রন্দনরত জননীর পাশে এখনো যদি না থাকি, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এখন কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, কেন তবে লেখা? এমন কিছু মানুষের উল্লেখ করা হয়েছে যারা লেখেন, একটা শ্রেণীর মানুষ। কেন গান গাওয়া? এমন কিছু মানুষের উল্লেখ করা হয়েছে যারা গান করে। কেন তবে আঁকা আঁকি? আরো কিছু মানুষ যারা ছবি আঁকে। সমাজে কায়িক পরিশ্রম করে পেটের ভাত, জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ। আবার কিছু মানুষ নিজের মস্তিষ্ক, মেধা, বুদ্ধি সেগুলোকেও নিয়োজিত করেন প্রধানত জীবিকার প্রয়োজনে। তার মানে এই নয় যে কৃষক বা শ্রমিক সে যখন জমিতে ফসল ফলায় বা কারখানায় হাতুড়ি পেটে, তার পেশাতে মেধার প্রয়োজন হয় না। অবশ্যই মেধার প্রয়োজন হয়। আর শ্রমিক সংক্রান্ত ধারণা তো এখন অনেক পুরনো হয়ে গেছে। মানে যদি আমি শ্রমিক বলতে খালি এইটুকুই বুঝি যে তিনি খালি গায়ে বা ছেঁড়া জামা কাপড় পরে কারখানায় কালি ঝুলি মেখে হাতুড়ি পিটবেন বা নাট স্ক্রু টাইট করবেন, তাকেই আমরা শ্রমিক বলবো, এই ধারণা বহু পুরনো হয়ে গেছে। এখন একটা অফিসে কম্পিউটারের সামনে ধূপ দুরস্ত জামা কাপড় পরেও যিনি সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন মাউস ক্লিক করে, তিনিও শ্রমিক। তারও শ্রম লুণ্ঠিত হয়। যাই হোক, এ প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি মূলত সমাজে আমরা একদল মানুষকে দেখি, কবিও সেই মানুষের মধ্যে একজন। কবি নিজ সম্প্রদায়ের কথাই এখানে উল্লেখ করেছেন, যারা মূলত গান করে, যারা ছবি আঁকেন, যারা লেখালেখি করেন, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, যাদেরকে চিহ্নিত করা হয় বুদ্ধিজীবী শ্রেণী হিসেবে। তাদেরই একজন হয়ে এই শ্রেণীকে তিনি আহ্বান করছেন, সচেতন করছেন। কি বলছেন? যে যদি মায়ের যন্ত্রণা হয়, মা যদি কাঁদেন, দেশের মা, দেশমা, আর তুমি যদি তার পাশে এসে না দাঁড়াও, তার চোখের জল মুছিয়ে দিতে,
তাহলে তোমার গান গাওয়া, তোমার আঁকা আঁকি, তোমার ছবি আঁকা সমস্ত কিছু মিথ্যে, ভুল, ভুয়ো। এখন কবি শিল্পীদের মূল কাজ কি? যারা কবিতা লেখেন, বহু অতীতে ধারণা ছিল যে শিল্পের জন্য শিল্প, অর্থাৎ শিল্পের কোনো বাহ্যিক প্রয়োজন নেই, কোনো বাস্তব প্রয়োজন মেটানোর জন্য শিল্প ব্যবহৃত হতে পারে। এই ধারণা অতীতে ছিল না। শিল্প যে মানুষের অস্ত্র হতে পারে, প্রতিবাদের অস্ত্র হতে পারে, মানুষের জীবন জীবিকার অস্ত্র হতে পারে, সে ধারণা ছিল না। শিল্প সৃষ্টি হবে আনন্দ দেওয়ার জন্য মানুষকে, বা গভীর আনন্দের প্রকাশ থেকে, বেদনা থেকেও আনন্দের জন্ম দেয়, যেটা শিল্প হয়ে ওঠে। তা অতীতে ছিল এরকম ধারণা, কিন্তু একটু একটু করে মানুষের শ্রম, মানুষের অভিজ্ঞতা, রক্ত, ঘাম, পরিশ্রম সমস্ত কিছুর সঙ্গে আমাদের জীবন যন্ত্রণার সঙ্গে মিশে শিল্প একটা নতুন ভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের পৃথিবীতে। সেই জায়গা থেকে খুবই আহ্বান জানাচ্ছেন যারা ছবি আঁকেন, যারা গল্প লেখেন, যারা গান করেন, তাদেরকে বলছেন যে তোমাদের শিল্প সৃষ্টি মিথ্যা যদি তোমরা মায়ের পাশে এসে না দাঁড়াতে। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? নিহত ভাইয়ের শব্দ, ভাই, ভাই কারা? ভাই হচ্ছে দেশের মানুষ, দেশের জনতা। অর্থাৎ বুদ্ধিজীবী মানুষ তারা যদি সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, তাহলে কিন্তু সাধারণ মানুষ তার ভাই হয়ে উঠতে পারবে না। কবি সেই সমস্ত শিল্পীদের কাছে আহ্বান জানাচ্ছেন যারা দেশের সাধারণ মানুষকে গায়ে নোংরা, ক্লেদ, ঘাম বসে থাকা যে সমস্ত সাধারণ একান্ত প্রান্তিক মানুষ, তাদেরকেও ভাই বলে মনে করে। তার শবদেহ দেখে, তার মৃতদেহ দেখে যদি শিল্পীর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তার ভেতরে ক্রোধের জন্ম না হয়, তাহলে তার নিজেদের শিল্পীর মধ্যে, নিজের সৃষ্টির মধ্যে যে ভালোবাসার কথা বলে, সমাজকে গড়ে তোলার কথা বলে, যে মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কথা বলে, সেগুলো সব মিথ্যে, বানানো, কপট। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভাই শব্দ দেখা যাবে কেন? স্বাধীনতা আমরা বহু বছর আগে আমাদের এই দেশ ফিরে এসেছি। পরাধীন ভারতকে পরাধীনতার গ্লানি মোচন করে আমরা একদিন নতুন একটা পৃথিবী, নতুন একটা দেশ, নতুন একটা সুযোগ দেখব বলে স্বপ্ন দেখেছিলাম, যেখানে থাকবে না অত্যাচার, যেখানে থাকবে না শোষণ, যেখানে সমস্ত মানুষ তার সমান অধিকারে বেঁচে থাকবে, যেখানে সমস্ত শিশু স্কুলে যেতে পারবে, যেখানে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, যেখানে একদল মানুষ প্রচুর সুযোগ সুবিধার পাহাড়ে বসে থাকবে না, বা ডাস্টবিন থেকে খুঁটে খাবার খেতেও আমরা কোনো মানুষকে দেখবো না। এরকম তো একটা স্বপ্ন দেখে আমরা আমাদের দেশকে গড়ে তুলতে চেয়েছিলাম। বহু বছর হয়ে গেল, বহু বছর মাঝে কেটে গেছে অসংখ্য সময়, অনেক কটা নির্বাচন আমরা পার করে এসেছি, অনেক কটা সরকার গড়ে উঠেছে, আমাদের দেশ গড়ার জন্য সংবিধান গড়ে তুলেছি আমরা, সেখানে অনেক
পবিত্র সমস্ত নামাবলী সংবিধানের গায়ে আমরা চড়িয়ে দিয়েছি। কখনো সংবিধানকে বলা হয়েছে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রী, কখনো ধর্মনিরপেক্ষ, কখনো গণতন্ত্র। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের দেশ কোথায় দাঁড়িয়ে? আমাদের দেশ শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যেখানে যেখানে এই মুহূর্তে অধিকাংশ দেশ যে ব্যবস্থাকে সব থেকে পছন্দের বলে মেনে নিয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা কতটা গণতান্ত্রিক? সেখানে সমস্ত মানুষ, তাদেরকে সমস্ত জনতা, সমস্ত দেশের অধিবাসী, তাদেরকে সমানভাবে দেখা হয়, সবাই সমান সুযোগ পায়। আইন কি সমস্ত মানুষকে সমান সুযোগ দেয়? আজকে যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি, সে ভারতবর্ষ অন্তত দেয় না। যখনই সরকারের গায়ে বা রাষ্ট্রের গায়ে পোশাকের ছিদ্রগুলো মানুষ ধরিয়ে দিতে আসে, বিরোধীরা ধরিয়ে দিতে আসে, রাষ্ট্র সে যে সরকারই থাকুক না কেন, যে দলই সরকারে থাকুক না কেন, সেই বিরুদ্ধ কণ্ঠস্বরকে তীব্রভাবে দমিয়ে দেওয়ার জন্য শোষণ নিপীড়নের আশ্রয় নিয়ে থাকে। নানান কৌশল আছে তার। আমাদের সংবিধান আছে, সংবিধান সাধারণ মানুষকে নানান সুযোগ সুবিধা দেয়, কিন্তু সরকার ইচ্ছে করলে সেই সাংবিধানিক অধিকার সেগুলির গলা টিপে হত্যা করতে পারে, সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এবং মানুষের অধিকারকে নির্বিচারে হত্যা করতে পারে। যখনই রাষ্ট্রের অনৈতিক কার্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদের কণ্ঠ মেলায়, তখনই সেই মানুষকে কখনো এনকাউন্টার, কখনো লড়াই, নানা রকমের অভিযোগ, তাকে লাশ হয়ে যেতে হয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক ব্যবস্থাগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের দেশে, সব থেকে বড় গণতান্ত্রিক দেশগুলির মধ্যে আমাদের দেশ। কিন্তু সেখানেও এই ভয়ঙ্কর গণতন্ত্রের নামে এই ভয়ঙ্কর পরিহাস। কবি এই সময় রাষ্ট্র বা সরকার যখন মানুষের অধিকারকে পদদলিত করতে চায়, মানুষের আন্দোলনকে কণ্ঠরোধ করতে চায়, মানুষের আন্দোলনে গুলি চালিয়ে যখন হত্যা করে বা এনকাউন্টারের নামে নামিয়ে দেওয়া হয় লাশ এবং তারপর নানান অভিযোগ এবং অজুহাতের পাহাড় তৈরি করে এই রাষ্ট্র ব্যবস্থা, তখন তার বিরুদ্ধে প্রতিবাদে নামতে বলছেন শিল্পী বুদ্ধিজীবীদের। কবি জানেন যে রাষ্ট্রের পরবর্তী আক্রমণের নিশানা হবে শিল্পী বুদ্ধিজীবীরা, যারা রাষ্ট্রের পোশাকের এই ছিদ্রগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যারা রাষ্ট্রের সমালোচনা করবেন, তখন কবি, শিল্পী, সাহিত্যিকদের রাষ্ট্রের নিরাপত্তার নাম করে জেলের ভিতরে পুরে দিতে কোনো পন্থা প্রকাশ করবে না এই রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু তার এর বিরুদ্ধে তাও সমস্ত সৃষ্টিশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। বলছে নিহত ভাইয়ের সব দেহ গণ আন্দোলনে অথবা রাষ্ট্রের যে যন্ত্র, যে ব্যবস্থা অঙ্গ, পুলিশ প্রশাসন এবং মিলিটারি, তার বুলেটে নিহত লাশ, সেই লাশ দেখে যদি শিল্পী সাহিত্যিক তাদের ক্রোধ না সৃষ্টি হবে, তাহলে তাদের সৃষ্টি বৃথা। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি তাকাবো আকাশের দিকে
বিচার চেয়ে কবি বলছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি যদি কোনো নারী হয়, জঙ্গলে যদি পড়ে থাকে তার ছিন্ন ভিন্ন দেহ, আর রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা রাষ্ট্রের অবহেলার কারণে যদি সে মেয়েকে হারিয়ে যেতে হয়, তাহলে দুর্বল মানুষ তো ভগবানকে সাক্ষী চায় যে অন্যায়ের প্রতিবাদ কে করবে? ভগবান করবে একদিন, ভগবান নিশ্চয়ই শাস্তি দেবে। কিন্তু তুমি বলছেন ভগবানের উপর সব শাস্তি দেওয়ার হাল ছেড়ে কি আমরা বসে থাকবো? ওই বলছেন আমি কি করব যদি সেই মেয়ের লাশ জঙ্গলে পড়ে থাকে ছিন্ন ভিন্ন অবস্থায়? আমি বিধির বিচার চেয়ে আমি তা পারি না। কবি বলছেন আমি তা পারি না। তাহলে কবি কি পারেন? যা পারি কেবল, কি পারেন? তাই কবিতাই জাগে, কবিতার মধ্যে জাগিয়ে তোলেন। কি জাগিয়ে তোলেন? আমার বিবেক, কবির বিবেক। সে বিবেকটা কবিতায় কি হয়ে ওঠে? আমার বারুদ বিস্ফোরণের আগে। প্রতিবাদী চেতনা কবি, শিল্পী, সাহিত্যিকরা তাদের সৃষ্টিশীল কর্মের মধ্যে ফুটিয়ে তুলবেন এবং সেই প্রতিবাদী চেতনা বারুদ হয়ে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং গণ আন্দোলনের জন্ম নেবে। গণ আন্দোলন কবি, শিল্পী, সাহিত্যিকের প্রেরণা, তাদের প্রতিবাদী কণ্ঠ গণ আন্দোলনের জন্ম দেবে এবং তা স্বৈরাচারী শাসকের ভিত কাঁপিয়ে দেবে। এটাই ছিল কবির মূল অভিপ্রায়। আমরা দেখেছি অতীত থেকে বহু সময়ে বহু শিল্পী সাহিত্যিকে তাদের লেখা কিভাবে মানুষকে জাগিয়ে তুলেছে। আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছি চারণ কবি মুকুন্দ দাসের ভূমিকা। আমরা দেখেছি লেখার জন্য, আগুন ঝরা লেখার জন্য কাজী নজরুল ইসলামকে জেলের অন্তরালে বন্দী করতে। আমরা দেখেছি নরসিংহকে মাদার কিভাবে মানুষকে জাগিয়ে তুলেছে। আমরা দেখেছি খালি বসি দিয়ে নয়, খালি কলম দিয়ে নয়, লেখক, শিল্পী, সাহিত্যিকরা প্রয়োজনে কলম ছেড়ে দিয়ে স্বৈরাচার অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে দিয়েছে। আমরা দেখেছি স্পেনের ঘটনা, সেখানকার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে গোটা বিশ্বের শিল্পী সাহিত্যিকরা তারা অস্ত্র হাতে লড়েছিলেন। কবি স্বৈরাচারের বিরুদ্ধে, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে, খালি আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সৃষ্টিশীল মানুষকে অগ্রসর হতে আহ্বান জানাচ্ছে এবং তাদের সৃষ্টির মাধ্যমে বারুদ তৈরি করতে চাইছেন, গণ আন্দোলনের জন্ম দিতে চাইছেন। এই হচ্ছে কবিতা। এখন কবিতায় খুব বেশি প্রশ্ন তোমাদের হয় না। এই দ্বাদশ শ্রেণীর যে কবিতাগুলি বা গল্পগুলো, একটা বৈশিষ্ট্য যে বড় প্রশ্ন খুব বেশি কিছু হয় না, এক একটা করে রাখলে তোমরা পেয়ে যাবে। নন্দনলতা জননীর পাশে তোমরা এক হচ্ছে আমি সংক্ষেপে বড় প্রশ্ন কিছু প্রশ্ন বলে দিচ্ছি। এক, নামকরণ তোমরা অবশ্যই করবে, আবার নামকরণ করলে গোটা প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর বড় পাওয়া যায়। হ্যাঁ, দ্বিতীয়ত ছোট ছোট প্রশ্ন আছে, ছোট প্রশ্নগুলো আমি মুখেই বলে দিই। কেন তবে আঁকা আঁকি?
এ কথা কেন বলছেন কবি? ছোট প্রশ্ন আসতে পারে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি কখন এ কথা বলছেন বা কবি কেন এ কথা বলছেন? বিধির বিচার না চেয়ে কবি কি করতে চান সেটা আবার একদম শেষে রয়েছে তার উত্তর। আমি তা পারি না। এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি তা পারি না। কবি কি পারেন না এবং কবি কি পারেন? কবি কি পারেন না এবং কবি কি পারেন? বড় প্রশ্ন হতে পারে। কি পারেন? দেখো, যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় জাগিয়ে তুলতে পারেন। কি জাগিয়ে তোলেন? আমার বিবেক, নিজের বিবেককে জাগিয়ে তুলতে পারেন কবিতা। বিবেক কবিতায় জেগে ওঠার পর সেই বিবেকের পরিবর্তন ঘটবে গুণগত। সে বিবেক কিসে পরিণত হবে? আমার বারুদে পরিণত হবে। যে বারুদ কি কাজে লাগবে? বিস্ফোরণ, গণ আন্দোলনের বিস্ফোরিত হতে পারে, যে বিস্ফোরণ রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিতে পারে। এই তো ছোট ছোট প্রশ্ন, কিছু উত্তর। এই কবিতাটা একটু ভালো করে পড়লেই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে। আর একটাই বড় প্রশ্ন নামকরণ করে রাখলে যে কোনো প্রশ্ন যাই আসুক না কেন তার উত্তর দেয়া। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার আমরা মিলিত হব অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয়।